এই ব্যাপারগুলো কেউ আপনাকে বলবে না। রেস্টুরেন্টে খাবার ছাড়াও আপনি 20 রকমের ব্যবসা করতে পারবেন। এর ভিতর থেকে আপনি পছন্দ করতে পারেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে বা কোনটা আপনার কাছে সহজ মনে হয়। এবং এই ব্যাপারে যদি কোনো ইনফরমেশন লাগে বা কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন, আমি ট্রাই করবো আপনাকে হেল্প করতে। আজকের ভিডিওটা একটু বড় হবে, কিন্তু ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন না, মানে সবগুলো বিজনেসের আইডিয়া আপনি পাবেন না। আশা করি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। এক নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে ফুড ডিস্ট্রিবিউশন। ফুড ডিস্ট্রিবিউশন এইটা ব্যাপারটা একদমই সহজ। যেটা হইতেছে যে আমাদের রেস্টুরেন্ট চালাইতে আমাদের যে ধরনের ফুডগুলো আমরা অর্ডার করি, বড় কোম্পানি আমাদের মধ্যে যে কোম্পানিগুলো থাকে এরা কিন্তু প্রত্যেক দিন তো আর বাজারে যায় যে শপিং করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যেটা হয়, আমাদের সাপ্লায়ার আছে, আমরা প্রত্যেকদিন অর্ডার প্লেস করি, একদিন আগে বা 2 দিন আগে সাপ্লায়াররা এই সাপ্লাই গুলো আমাদের কাছে নিয়ে আসে। আমি আমাদের কোম্পানিটা দেখাই। আমাদের কোম্পানিটা আমি দেখাইতেছি। এই যে আমাদের অপশন যেটা আছে, এখানে যদি আমি যাই, অর্ডারিং এ যদি যাই, এখানে দেখেন এখানে লেখা আছে আমি কি আসলে অর্ডার করতে চাইতেছি। সাপোজ ধরেন যে আমি দিলাম যে আমি ফুড অর্ডার করতে চাইতেছি। এখন আসার পর এখানে দেখেন যে দেখেন শুধু ফুডের জন্যই আমাদের কতগুলো সাপ্লায়ার আছে এখানে। মানে ব্যাপারটা তো বুঝতে পারতেছেন যে মানে একটা রেস্টুরেন্ট রান করার জন্য মানে বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে। এটা নিয়ে বড় আরেক ভিডিও বানানো যাবে, তো আজকে আর এত বড় করতেছি। 2 নাম্বার যেটা আসতেছে ইকুইপমেন্ট। এই যে যেমন ধরেন যে আমাদের রেস্টুরেন্ট যে আমরা রান করতেছি, এখানে গ্রিল আছে, ফ্রায়ার আছে, এই যে ফ্রিজার আছে, ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ থেকে শুরু করে যত ধরনের ইকুইপমেন্ট দেখতেছেন এগুলো তো কেউ না কেউ সাপ্লাই তো দিতেছে। এই যে সাপ্লাইটা, এটা একটা বড় একটা অ্যামাউন্টের বিজনেস। এটা বোরিং বিজনেস আর নিউ জেনারেশনের আসতে চাইতেছে না এই ধরনের বিজনেসে, কিন্তু মাথায় রাখবেন যে এটা অনেক বড় একটা মার্কেট। 3 নম্বরে যেটা আসতেছে সেটা আমরা বলি পয়েন্ট অফ সেল সিস্টেম। এই যে বিক্রি করতেছি, আমাদের যে এই বিক্রিগুলোর সবগুলোরই কিন্তু একটা সিস্টেমের ভিতর আসতে হইতেছে। এখন তো আর সেই আগের যুগের মতো খাতা কলমে নিয়ে তো আর অর্ডার নেওয়া তো সম্ভব হয় না। আমাদের যখন ওয়েটাররা অর্ডার করে বা কেউ যখন অনলাইনে অর্ডার করে, আমি আপনাদের দেখাই, আমাদের অর্ডারগুলো এখানে চলে আসে। এই যে যেমন ধরেন যে আমি যদি সামারিতে যাই, আজকে কি কি অর্ডার আসছে বা এই ধরনের যেমন ইয়াতে আসলে মানে এইখানে আমাদের অর্ডারগুলো চলে আসে। সবগুলো তো একটা সফটওয়্যারের মাধ্যমে করতে হয়, তাই এই সফটওয়্যারটা তো কেউ না কেউ আপনাকে দিবে। তা এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটাকে আমরা বলি পিওএস বলি। ইউকের যত কোম্পানি আছে সবাই, শুধু ইউকে না সারা পৃথিবীতে যত কোম্পানি আছে সবাই কোনো না কোনো এক ধরনের সফটওয়্যার এরা ব্যবহার করে এই সিস্টেমটা রান করার জন্য। 4 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে যে মেনু। মানে এই যে যেমন ধরেন এইটা হইতেছে আমাদের রেস্টুরেন্টের মেনু। তো এই মেনুটা তো কোথাও না কোথাও থেকে তো আপনার বানাইতে হবে। এই যে যেমন ধরেন আমাদের যে ড্রিঙ্কসের যে মেনুটা আছে, তো এই ধরনের মেনুগুলো যখন আমরা বানাই, এগুলো তো আর আমরা তো ঘরে বসে তো বানানো সম্ভব না, এগুলো কেউ না কেউ আপনাদের বা আমাদের বানাই দিতেই হয়। তো এই ধরনের বিজনেসও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে এই ধরনের ব্যবসা যারা করবে বা ধরেন যে এরা কিন্তু ফাইবারে যে শুধু অর্ডার করে না, মানে প্রফেশনাল কারো কাছ থেকে কাজটা করাবে, লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে। আর এরা যদি ভালো একটা প্লেস থেকে যদি এরা যদি এই মেনুটা না বানায় তাহলে তো হয় না। তো সেজন্য মানে মাথায় রাখবেন যে মেনু থেকে শুরু করে এই ধরনের ডিজাইন বা মেনু ডেভেলপমেন্ট করা বা এই যে ব্যাপারগুলো গ্রাফিক্স সংক্রান্ত যে কাজগুলো আছে এগুলোর একটা হিউজ মার্কেট অবশ্যই আছে। 5 নাম্বার আসতেছে যে টেবলওয়্যার, ডিশওয়্যার সাপ্লায়ার। মানে এটা হইতেছে যে রেস্টুরেন্টে যেমন যে ধরনের যে আমরা যাই, যখন ধরেন যে টেবিলের ভিতরে যে ধরেন যে ছুরি দেখি, তারপরে ধরেন চামচ দেখি, প্লেট দেখি, এগুলোর তো কোনো না কোনো সাপ্লায়ার তো অবশ্যই আছে। তাতে আমরা আসলে এইভাবে খবর রাখি না, দেখা জানি না। তো এইটারও একটা হিউজ মার্কেট আছে, বড় একটা মার্কেট আসে আসলে চায়না থেকে, কিন্তু অবশ্যই চায়না থেকে আসলে ডিস্ট্রিবিউটরের মাধ্যমে এগুলা আসলে সারা পৃথিবীতে অবশ্যই ছড়াইতেছে। তো এটা মাথায় রাখবেন যে ক্রোকারিসের বিজনেস বা এই যে প্লেটের যে বিজনেস, এটাও আসলে একটা বড় একটা বিজনেস। ক্লিনিং সার্ভিস, আমরা যে রেস্টুরেন্টে কাজ করি, আমরা কিন্তু শেফরা যারা আছে কিচেনে কিন্তু বেসিক একটা ক্লিনিং করি। অবশ্যই ফ্রন্ট অফ হাউস যারা আছে এরা একটা বেসিক ক্লিনিং করে, কিন্তু ডিপ ক্লিনিং থেকে শুরু করে এগুলোর জন্য একটা ক্লিনিং কোম্পানি কিন্তু আছে। আমাদের রেস্টুরেন্টে যেটা আছে সেখানে প্রত্যেক দিন সকালবেলা 3-4 জন আসে পুরো রেস্টুরেন্টে ক্লিন করার জন্য। আমাদের এখানেও স্পেশাল কিছু ক্লিনিং আছে, আমি দেখাই আপনাদের। তো এইগুলা যা আছে এগুলোর ভিতরে হইতেছে যে প্রত্যেক দিন যেহেতু আমরা রান্না করি, এগুলো প্রচুর গ্রিস জমা যায়। তো দেখা যায় প্রত্যেক 3 মাস বা 4 মাস অন্তর অন্তর আমাদেরকে কারো না কারো প্রফেশনাল লোক হায়ার করে এগুলো পুরোটারে ক্লিন করাইতে হয়, কারণ এটা ফায়ার হ্যাজার্ড। সেজন্য তো সুতরাং ক্লিনিং সার্ভিসও খুবই একটা ইম্পর্টেন্ট একটা সার্ভিস রেস্টুরেন্ট বিজনেসের জন্য। 7 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে লন্ড্রি সার্ভিস। রেস্টুরেন্টে যখন আমরা কাজ করি, এই যে আমি যে কাপড়গুলো পরে রাখছি, যে টি শার্ট, তারপর আমাদের যে এপ্রন, আমাদের যে ট্রাউজার, এইগুলা অবশ্যই যেন পরিষ্কার থাকে, এই ধরনের কাপড়গুলো আমরা ব্যবহার করি। তো এগুলোর জন্য আসলে মানে বড় বড় কোম্পানি যারা আছে এরা লন্ড্রি সার্ভিস ব্যবহার করে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার স্টাফ বাসায় নিয়ে যায় ঠিক মতো ধোয় কিনা, বা এই যে কাপড়গুলো যে ধোয় এগুলোর একটা টেম্পারেচার আছে। আমি যদি ভুল না বলে থাকি তাহলে 60 ডিগ্রির উপরে একটা টেম্পারেচারের ভিতরকে মানে এই কাপড়গুলো ধুতে হয়। স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য হলেও লন্ড্রি সার্ভিস বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করে। তো সুতরাং মাথায় রাখবেন যে বাংলাদেশ
বাংলাদেশের যেহেতু ইন্ডাস্ট্রিটা বড় হইতেছে, সুতরাং লন্ড্রি সার্ভিসটাও আপনারা মাথায় রাখতে পারেন এই ব্যবসাটা করার জন্য। 8 নম্বরে আসতেছে রেস্টুরেন্ট ব্রোকার। মানে আমরা যে রেস্টুরেন্ট দিতেছি সবাই তো সাকসেস হইতেছে না, অনেকেই আসলে ফেল করতেছে রেস্টুরেন্ট। তো দেখা যায় যে অনেক সময় হয় যে একটা প্লেস থাকে, যেমন ধরুন আমি যে এটাতে কাজ করতেছি, এই কোম্পানিটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, দেখা যাবে যে অন্য আরেকটা কোম্পানি আইসা এখানে দেখা যাবে যে ফুড রিলেটেড বা গেম রিলেটেড কোনো একটা কিছু ওপেন করবে। তো এই যে ওপেন করতে যাওয়া যায়, মানে কিন্তু থার্ড পার্টি একজন থাকে যে কিনা এগুলো ডিল করে। তো এদের কাজ হইতেছে প্রপার্টি ডিল করা। এই যে যেমন বাংলাদেশে যেরকম ধরেন যে লোকজন যারা আছে ফ্ল্যাট বিক্রি করতেছে, এরকম কারণে কেউ কাজ করতেছে যারা শুধু রেস্টুরেন্টে বিক্রি করে, কারণ এরা রেস্টুরেন্ট সম্পর্কে জানে, সেলস কি পরিমাণে হইতেছে, কি পরিমাণে ট্রাফিক, মানে ট্রাফিক বলতে বুঝাতে চাইতেছে যে কি পরিমাণে মানুষ রেস্টুরেন্টের পাশ দিয়ে হাইটা চাইতেছে। এই সবগুলা এরা বিশ্লেষণ করে বলতে পারে যে এই রেস্টুরেন্টটা থেকে ফিউচারে কি পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। তো এইগুলোর মাথায় রেখাই আসলে ব্রোকার একটা বিজনেস সারা পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে। আমরা জানি না দেখা কারা করে সেটা আমাদের মাথায় হয়তো ওইভাবে নাই, আপনি হয়তো জানেন, আমার আসলে এভাবে ধারণা নেই বাংলাদেশে কারা করতেছে, কিন্তু অবশ্যই এটাও একটা বড় মার্কেট। 9 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। এটা হইতেছে যে আমরা যেটা করি আমাদের রেস্টুরেন্টে, অবশ্যই আমরা প্রত্যেক দিনই আমাদের মানে স্ট্যান্ডার্ড বজায় রাখি। স্ট্যান্ডার্ড বজায় রাখার পরেও যেটা হয় যে সরকার থেকে, যেটা হয় কাউন্সিল থেকে, দেশের যে কোনো সময় এরা এসে ভিজিট করতে পারে যে আমার রেস্টুরেন্টটার স্ট্যান্ডার্ড কিনা। তো আমরা করে কি পার্সোনালি আমরা একটা কোম্পানিকে হায়ার করি, এরা কবে আসবে আমরা জানি না, এরা যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় এসে এরা স্পট চেক করতে পারে যে আমার রেস্টুরেন্টটা স্ট্যান্ডার্ড কিনা, জাস্ট শুধু মেক শিওর করার জন্য যে আমরা আমাদের কোয়ালিটি মেনটেন করতেছি। হেড অফিস অবশ্যই জানে কবে আসবে, কিন্তু আমরা জানি না। তো সেজন্য আমাদের অল টাইম আমাদের এই স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হয় যেন কোনোভাবে যেন স্ট্যান্ডার্ডটা ড্রপ না করে। তো সেজন্য এটাও একটা ভালো একটা বিজনেস। তো অবশ্যই এই বিজনেসটা রান করাইতে হলে আপনার ফুড অ্যান্ড সেফটি সম্পর্কে খুব ভালো একটা নলেজ আপনার থাকতেই হবে। আর 10 নম্বর যেটা আসতেছে এনার্জি এফিসিয়েন্সি সিস্টেম। রেস্টুরেন্ট কিন্তু বিশাল বড় একটা প্লেস, 50 থেকে 100 জন লোক বা এরও বেশি লোকজন বসার মতো অবস্থা থাকে। তো এই এত বড় একটা রেস্টুরেন্ট রান করার জন্য যে পরিমাণে ইলেকট্রিসিটি থাকে, গ্যাস লাগে, তো এইগুলোর মেনটেন করার জন্য বা এইগুলোর কিভাবে মিনিমাইজ করা যায় খরচ। কারণ আজকে ধরেন যে মানে আজকে যে সোমবার, আমাদের কিন্তু রেস্টুরেন্টে এত ব্যবসা নাই, তারপরেও এইটারে কিভাবে মিনিমাইজ করে প্রফিটেবল করা যায়, এইটার জন্য এক ধরনের একটা কোম্পানি আছে, এরা এসে আপনার বিজনেসটা দেখবে যে কি পরিমাণে লাইটিং কোন জায়গাতে দেওয়া যায়, কোন জায়গাতে লাইটিং না থাকলেও সমস্যা নেই, এইগুলো এরা মেজার করে। মানে খুবই নিশ একটা বিজনেস, খুবই ছোট একটা বিজনেস, কিন্তু এই ধরনের বিজনেস লোকজন করতেছে। 11 নম্বরে আসতেছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস। রেস্টুরেন্ট কিন্তু প্রত্যেক দিনই ভালো অ্যামাউন্টের মানে একটা আবর্জনা কিন্তু তৈরি হয়। এই আবর্জনাগুলো তো চাইলেই যে কোনো জায়গায় ফেলা যায় না। তা এইগুলার ম্যানেজ করার জন্যও বিভিন্ন ধরনের কোম্পানি আছে। আমাদের যে কোম্পানিটা আছে এটা হচ্ছে একটা শপিং মলের ভিতরে। তো সেক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে শপিং মলে এই ব্যাপারগুলো দেখাশোনা করে এটা রেন্টের সাথে চলে যায়। কিন্তু আমরা যে অয়েলটা আছে, মানে আমরা যে তেলটা আমরা ব্যবহার করি ফ্রায়ার থেকে, এই মানে যে তেলটা আর ব্যবহার করার যোগ্য না, এই তেলটা আমরা কি করি, চাইলেই তো ড্রেনে ফেলতে পারতেছি না। এই তেলটা ফেলার জন্যও আমাদের একটা কোম্পানি আছে, এরা এসে এই তেলটা এসে নিয়ে যায় প্রত্যেক মাসে একবার করে এসে, মানে ড্রামে করে এই তেলগুলো নিয়ে যায়। এই যে অর্গানাইজেশন বা এই যে ব্যাপারটা, মানে কিভাবে ময়লা থেকেও যে আসলে টাকা ইনকাম করা যায়, এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন। 12 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে যে অ্যাকাউন্টিং। রেস্টুরেন্ট তো রান করলেন, বিজনেস শুরু হয়ে গেল, কিন্তু এই বিজনেসের ভিতরে তো টাকা পয়সার যে লেনদেনের ব্যাপার আছে, যে অ্যাকাউন্টিং এর যে ব্যাপারগুলো আছে, এগুলো তো যারা বিজনেসে আসে বেশিরভাগ আসে শেফ বা ম্যানেজার বা এই পদে, কিন্তু বেশি সবাই লোকজনই কিন্তু অ্যাকাউন্টিং সম্পর্কে ওইভাবে ধারণা থাকে না। এই ব্যাপারগুলোরে মাথায় রাখার জন্যও আপনার একটা কোম্পানি লাগে যারা আপনার অ্যাকাউন্টস সেকশনটা দেখা যায় যে আপনার টাকা পয়সা যাবেন, আপনার বিজনেসটা প্রফিটেবল হইতেছে কিনা, এই ব্যাপারগুলো দেখার জন্য। তো সেই জন্য মাথায় রাখবেন যে বিজনেস অ্যাকাউন্টিং রেস্টুরেন্টের উপরে মানে যদি স্পেশালিস্ট হন, তো দেখা যাবে যে যারা শুধু এই রেস্টুরেন্ট নিয়ে কাজ করে এরাই আসবে আপনার সাথে ব্যবসা করার জন্য। 13 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে পেরোল সার্ভিস। আমাদের মতো যে কোম্পানিগুলো আছে, আমাদের যেহেতু কোম্পানিটা অনেক বড় কোম্পানি, তো আমরা আসলে লোকজন হায়ার করে নিছি আমাদের এই যে পেরোল সার্ভিসটা রান করার জন্য, যে মানে কার কাছে মানে কে কত বেতন পাবে, কিভাবে পাবে, এই ব্যাপারগুলো লুক আফটার করার জন্য। কিন্তু দেখা যায় অনেক সময় ছোট ছোট কোম্পানি যারা থাকে, কম মানুষের জন্য এরা আলাদা আর একটা জব ক্রিয়েট করতে চায় না, তো তখন করে কি এরা একটা প্রাইভেট একটা কোম্পানিকে হায়ার করে নেয়। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা অ্যাকাউন্টিং দেখে এরাই আসলে পেরোলটাও দেখে ফেলে। তো সেজন্য একই আমব্রেলার নিচে কয়েকটা বিজনেস আসলে চলে আসে, কিন্তু তারপরেও চাইলে আপনি শুধু পেরোলটা মেনটেন করার জন্য একটা কোম্পানি খুলতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু বিজনেস ইকোসিস্টেমটাকে কভার দেওয়ার জন্য লোকজন আসলে পেরোলের সাথেও অ্যাকাউন্টিংটাকে অ্যাড করে ফেলে। 14 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে এইচআর কনসাল্টিং সার্ভিস। হিউম্যান রিসোর্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা আর আপনি চাইলেই আর কি অ্যাভয়েড করতে পারতেছেন না, স্পেশালি বড় বড় কোম্পানিগুলোতে যেটা হয়। কারণ আপনি একসাথে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম হয়, মানুষ নিয়ে যেহেতু ডিল করতেছেন। আমি যে কোম্পানিটাতে কাজ করতেছি আর কি, তো এই
কোম্পানিগুলা আমাদেরই আসলে এইচআর অফিসার আছে, কিন্তু দেখা যায় যে অনেক সময় ছোট কোম্পানি হলে যেটা হয়, এরা আসলে এইচআর এর জন্য আলাদা একটা কোম্পানি এরা হায়ার করে বা এই ধরনের ব্যাপারগুলারে ডিল করার জন্য। একদমই ছোট কোম্পানি হলে এরা এই কাজগুলো করে, এজেন্সি হায়ার করে নেয় এইচআর এর ডিপার্টমেন্টগুলো লুক আফটার করার জন্য। খুবই নিশ একটা মার্কেট, খুবই ছোট একটা মার্কেট, কিন্তু মানে চাইলেই আসলে কোনো ধরনের ব্যবসা শুরু করা যায় যদি আপনার হিউম্যান রিসোর্সের উপর কোনো ডিগ্রি থাকে। 15 নম্বর আসতেছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে বেশিরভাগই লোকজনই আসলে মানে যারা এই ইন্ডাস্ট্রিতে আসে এরা শেফ, কিন্তু মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এ এরা খুবই দুর্বল থাকে। তো সেজন্য আমি হাইলি রিকমেন্ড করবো, আপনার যদি ছোট ব্যবসা হয় কাউরে হায়ার করবেন। আর আপনার যদি মার্কেটিং এর উপরে যদি আপনার দক্ষতা থাকে, তাহলে অবশ্যই বলবো যে রেস্টুরেন্ট বিজনেসটা আরো গ্রো হইতেছে এবং সারা পৃথিবীতে আরো গ্রো হবে। তো সুতরাং শুধু যদি স্পেশালিস্ট হন রেস্টুরেন্ট বিজনেসের উপরে, তাহলে আসলে ক্যারিয়ারে আরো অনেক দূর আগে যাওয়া সম্ভব হবে। তো সেজন্য আমি বলবো যে এইটাকে অ্যাভয়েড করার মানে কোনো উপায় নেই মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর। তো আপনি যদি মানে ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করতে চান, খুবই ভালো একটা ইন্ডাস্ট্রি রেস্টুরেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টের উপর কাজ করার জন্য। 16 নম্বর আসতেছে ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের মতো যারা শেফে কাজ করে, আমরা তো আসলে ওয়েব ডেভেলপমেন্টের আসলে তেমন কিছুই জানি না। তো সেই ক্ষেত্রে মানে প্রফেশনাল লোকজনের কাছ থেকে হায়ার করতে হয়। তো অবশ্যই দেখা যায় যে আমরা যেসব লোকজনের কাছে যাই, তা এরা দেখা যায় সব ধরনের ওয়েবসাইট এরা বিল্ড করে। তাই আপনি যদি চিন্তা করেন যে আপনি এরকম একটা অ্যাড দেন যে আপনি শুধু স্পেশালিস্ট শুধু রেস্টুরেন্টের ওয়েবসাইট বিল্ড আপ করার জন্য, তখন কিন্তু আপনি কিন্তু প্রায়োরিটি পাওয়া যাইতেছেন। আর ওয়েব ডেভেলপমেন্ট, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এগুলো অনেক কোম্পানি একটা আমব্রেলার নিচে নিয়ে চলে আসে, কিন্তু তারপরেও যে এটা আলাদাভাবে করা যাবে না এরকম কোনো কথা না, মাথায় রাখতে পারেন ওয়েব ডেভেলপমেন্টও খুবই ইম্পর্টেন্ট। 17 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে ডিজিটাল মেনু। এই ধরনের মেনু তো আমরা দেখলামই, এখন কিন্তু নতুন একটা ট্রেন্ড চলে আসছে যে ডিজিটাল মেনু। এই ডিজিটাল মেনুটা তৈরি করা এবং বাইরে অ্যাডভার্টাইজ করা, অ্যানিমেশন অ্যাড করা, এই ব্যাপারগুলোও খুবই জনপ্রিয় পাইতেছে দিন দিন। তো যেহেতু এটা নতুন ইন্ডাস্ট্রি, এটা মাথায় রাখতে পারেন যে এইগুলোতে, এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলে আপনি এন্টার করতে পারেন। তো এই যে যেমন ধরেন যে আমি যেটা নিয়ে কথা বললাম যে ডিজিটাল মেনু, এগুলোও দেখা যায় যে বড় বড় যে কোম্পানিগুলো আছে না, এরা ওই একটার ভিতরে একই ছাতার নিচের ভিতরে নিয়ে চলে আসে। এটাও মাথায় রাখতে পারেন যে মানে একটা কোম্পানি খুলে 3-4টা সার্ভিস আপনি অ্যাড করে নিতে পারেন, কিন্তু আপনি যদি একদম নিশন, তাহলে যে আলাদাভাবে যে করা যাবে না এরকম কোনো কথা। 18 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে ফার্নিচার ফিক্সার। ফার্নিচারের জন্য কিন্তু আলাদা সাপ্লায়ার আছে, কারণ রেস্টুরেন্টের যে ফার্নিচার সেটা কিন্তু ঘরবাড়ির ফার্নিচারের সাথে তো মিলবে না। আর রেস্টুরেন্টে যারা কিনে এরা তো আর একটা দুইটা কিনে না, একসাথে অনেকটা কিনে। সুতরাং সেজন্য মাথায় রাখবেন যে এই যে ফার্নিচারগুলোর বিজনেসটা শুধু রেস্টুরেন্টের জন্য, অথবা কোনো একটা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতেছে, ওই ফার্নিচারগুলো অন্য আরেকটা জায়গায় বিক্রি করা, এটাও আসলে খুব ভালো একটা বিজনেস। কিন্তু মাথায় রাখবেন যে যেহেতু বিজনেস হয়ে যেতেছে, কারো বিজনেস বন্ধ হইতেছে, কারো বিজনেসের মানে কি বলে অপরচুনিটি খুলে যেতেছে। সুতরাং ওই ফার্নিচারের ব্যবসাটাও খুবই ভালো একটা ব্যবসা, এটাও মাথায় রাখতে পারেন। 19 নম্বরে যেটা আসতেছে সিকিউরিটি সিস্টেম। যেহেতু এটা একটা প্রপার্টি, এইটার একটা সিকিউরিটি তো অবশ্যই দরকার আছে। আমাদের যেমন মানে পুরো আমাদের যে বিল্ডিংটাতে মনে হয় 35-40টার মতো মানে সিসিটিভি আছে, এগুলো তো কারো না কারো মনিটর করতে হয়, এগুলো নষ্ট হয়, এগুলো ঠিক করতে হয়। এইটা হিউজ একটা বিজনেস, সিকিউরিটি দেওয়া মানে এটাও একটা খুবই বড় একটা বিজনেস এই ইন্ডাস্ট্রির জন্য। তো এটাও মাথায় রাখতে পারেন যে যদি রেস্টুরেন্টের সিকিউরিটির ব্যাপারে যদি আপনি স্পেশালিস্ট হন, তাহলে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট। 20 নাম্বার এবং শেষ যেটা হচ্ছে ইন্স্যুরেন্স ব্রোকার। মানে রেস্টুরেন্ট একটা হাইলি ভালনারেবল একটা প্লেস, অনেক রকমের ইন্স্যুরেন্স এখানে লাগে। আপনার স্টাফ ইন্স্যুরেন্স, বিল্ডিং ইন্স্যুরেন্স থেকে ধরে অনেক ধরনের ইন্স্যুরেন্স লাগে। তো এই ইন্স্যুরেন্স গুলো তো কারো না কারো থেকে নিতে হয়। আমরা তো কারো না কারো কাছ থেকে যেহেতু আমাদের ইন্স্যুরেন্স নিচ্ছে, তো এই ইন্স্যুরেন্স গুলো নেওয়ার জন্য একজন ব্রোকার যে থাকে, এরা আসলে নেগোশিয়েট করে মানে যেন দুই পক্ষই যেন হ্যাপি থাকে। তো এটা থেকে এরা একটা পার্সেন্টেজ নেয়। তো শুরুর দিকে যারা আছেন, যেহেতু যারা আমাকে ফলো করেন, তারা একদমই যেহেতু বেসিক লেভেলে আছেন, এইটা আমি বলবো যে আপাতত অ্যাভয়েড করার জন্য, কিন্তু জাস্ট আমি জানার জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আমার কাছে মনে হয়েছে যে এই 20টা জিনিস আপনারা জানিয়ে রাখলেন, কারণ অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে মানে কি কি ধরনের বিজনেস আসলে রেস্টুরেন্টে আরো করা যায়। আজ এ পর্যন্তই। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভালো থাকবেন সবাই, বাই।